আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের যে ক্লাসটি নেব সেটা হলো দ্বাদশ শ্রেণী দ্বাদশ, বিষয় হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2। এই বিষয়টি সকলেরই কম্পালসারি, সকলেরই আছে, সবাই এই ক্লাসটি করতে পারবে। আচ্ছা, তোমাদের এই বইয়ের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় হলো 4, আর এই 4 অধ্যায়, এই অধ্যায়টার নাম হলো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক। এখানে একটা হাইফেন হবে, মানে ইন্টারনেট বলতে হবে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টার নেটওয়ার্ক। এই অধ্যায়ের নাম কি? নেটওয়ার্ক অ্যান্ড ইন্টার নেটওয়ার্ক মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন চলে যাই। প্রশ্ন 1, ইন্টারনেট কি? তাই না? যেহেতু ইন্টারনেটের অধ্যায়, তাহলে ইন্টারনেট কি এই জিনিসটা আমাদের জানা দরকার না? বা কম্পিউটার নেটওয়ার্ক কি, অথবা কি বলতে পারি কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক কি? ঠিক আছে, যেহেতু নেটওয়ার্ক এবং ইন্টার নেটওয়ার্ক, তার মানে কি নেটওয়ার্ক সম্পর্কে, তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে কম্পিউটার নেটওয়ার্কটা কি। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কটা আমরা জেনে নিচ্ছি যে সংজ্ঞাটা তোমরা লেখো। এখানে সংজ্ঞাটা তোমরা উত্তর লেখো, আর মুখে বলে দেই। লিখতে গেলে আমি 2-3টা কোশ্চেনের বেশি লিখতে পারবো না। এই কারণে তোমরা যদি আমার মুখ থেকে শুনে লেখো, যেহেতু তোমরা বড় হয়ে গেছো, এখন একাদশের বড়, এই জন্য আমার মনে হয় তোমরা শুনে শুনে লিখতে পারবে। আর যদি সমস্যা হয় তাহলে একটু টেনে টেনে এডিটিং করে দেখো, একটু কী করে ব্যাকআপ দিয়ে। আচ্ছা, তাহলে আমি এই কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞাটা বলছি যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে 2 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। আবার বলি, কম্পিউটার নেটওয়ার্ক কি? তাহলে সংজ্ঞাটা আসলো কি, যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে 2 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। এই সেন্টেন্স শেষ। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য বিভিন্ন রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। কম্পিউটার ব্যবহারকারীরা এই নেটওয়ার্কের মধ্যে যারা থাকে, ফাইল, প্রিন্টার ও অন্যান্য রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। একজন অন্যজনের কাছে বার্তা পাঠাতে পারে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারে। তারবিহীন ব্যবস্থায় রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের বর্ণনা আমরা সংজ্ঞা দিতে যাই, একটু হালকা পাতলা বলে ফেললাম। তাহলে তোমরা এটা এই যেটুকু বলছি সেটুকু টেনে টেনে লিখে নিবা। এরপরে বলবো আমরা ইন্টারনেট কি, না কি বলবো আমরা? 2 নম্বর প্রশ্ন, 9টায় আসা, ইন্টারনেট কি? আচ্ছা, তাহলে উত্তর লেখো। ইন্টারনেট কি? উত্তর খাতা কলম নাও, উত্তর লেখো যে ইন্টারনেট হচ্ছে বিশ্বজোড়া কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে, খাতা কলম নাও, ইন্টারনেট হচ্ছে বিশ্বজোড়া কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে অন্য একটি কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ স্থাপন বা নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের আন্তঃসংযোগকে ইন্টারনেট বলা হয়। আচ্ছা, আবার বলছি, ইন্টারনেট হচ্ছে বিশ্বজোড়া কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে অন্য একটি কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ স্থাপনকে বা নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের আন্তঃসংযোগকে ইন্টারনেট বলে।
ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ব্যবস্থা। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ব্যবস্থা। পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করার ইলেকট্রনিক্স উপায় হচ্ছে ইন্টারনেট। পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করার ইলেকট্রনিক্স উপায় হচ্ছে ইন্টারনেট। কি এই সেন্টেন্স লিখতে পারবা? আচ্ছা, তারপরে সেন্টেন্স, সুতরাং বলা যাচ্ছে, সহজভাবে বলা যায় যে ইন্টারনেট হচ্ছে এমন একটি নেটওয়ার্কিং ব্যবস্থা যার মাধ্যমে বিশ্ব তথ্য ভান্ডারের জগতে প্রবেশ করা যায় এবং ইচ্ছেমতো সহজে তথ্য আদান প্রদান করা যায়। অর্থাৎ ইন্টারনেট হচ্ছে একটি বিশাল তথ্যের ভান্ডার। ওকে, ঠিক আছে, তাহলে ইন্টারনেট গেল। আমরা পরবর্তী প্রশ্নে কি প্রশ্ন পড়াবো আগে আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমরা এখন পড়ব মডেম কি। মডেম এর বর্ণনা দাও। মডেম কি এর বর্ণনা দাও না। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নেই। মডেমের এটা লিখো MODEM। মডেম এর পূর্ণরূপ হলো মডুলেটর। MODULATOR মডুলেটর ও ডিমডুলেটর। DEMODULATOR। তাহলে এটা তোমরা লিখো, কারণ এটা তোমরা বানানটা হয়তো নাও পারতে এই জন্য লিখে দিলাম। আচ্ছা, তাহলে মডেমের সংজ্ঞা তোমরা লিখবা যে মডেম এর পূর্ণরূপ হলো মডুলেটর এবং ডিমডুলেটর। মডেম এর পূর্ণরূপ হলো মডুলেটর এবং ডিমডুলেটর। মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করে। লিখতে পারবা? মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। বোঝা গেল? তারপরে তুমি লিখবা যে মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোনের মাধ্যমে পৌঁছিয়ে দেয়। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোনের মাধ্যমে পৌঁছিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমরা এখন এই বর্ণনা থেকে তো মডেমের প্রকারভেদটা বলে দেব যে মডেম বিভিন্ন রকমের হতে পারে, যেমন অপটিক্যাল মডেম, তারপরে শর্ট হুইল মডেম, তারপরে অ্যাকুস্টিক মডেম, স্মার্ট মডেম, ডিজিটাল মডেম ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা মডেমের বৈশিষ্ট্য 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর প্রশ্ন হলো মডেমের বৈশিষ্ট্য আলোচনা করো। মডেমের বৈশিষ্ট্য আলোচনা করো। মডেম কাজ করে কিভাবে? বিপিএস এর ফুল মিনিং কি তা জানো? বিপিএস এর ফুল মিনিং হলো বিটস পার সেকেন্ড। বিপিএস এর ফুল মিনিং হলো কি? বিটস পার সেকেন্ড। আচ্ছা, মডেম বিটস পার সেকেন্ডের গতিতে ডাটা পাঠায়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই বৈশিষ্ট্য 3টে বৈশিষ্ট্য দিলে এনাফ। 1 নম্বরে মডেম বিটস পার সেকেন্ডের গতিতে ডাটা পাঠায়। সাধারণত মডেমের গতি 300, 600, 1200, 2400, 3600 ইত্যাদি হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা,
ইত্যাদি হয়ে থাকে। আচ্ছা, তারপরে 2 নম্বরে লিখবা স্মার্ট মডেম ফোন নাম্বার ডায়াল করতেও পারে, রিডায়ালও করতে পারে। 2 নম্বরে লিখবা স্মার্ট মডেম ফোন নাম্বার ডায়াল করতে পারে, রিডায়ালও করতে পারে। স্মার্ট মডেম ফোন নাম্বার ডায়াল করতে পারে, রিডায়াল করতে পারে। 3 নম্বরে লিখবা যে কিছু কিছু মডেম অটোমেটিক্যালি ইনকাম কলের উত্তর দেয়। 3 নম্বরে লিখবা কিছু কিছু মডেম অটোমেটিক্যালি ফোন কলের উত্তর দেয়। 3 নম্বরে লিখবা কিছু কিছু মডেম অটোমেটিক্যালি ফোন কলের উত্তর দেয়। 4 নম্বরে লিখবা যে কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ নিজে নিজে চেক করতে পারে। আচ্ছা, 4 নম্বরে বলে দেই কিছু কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ চেক করতে পারে। কিছু কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ চেক করতে পারে। কিছু কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ চেক করতে পারে। লিখতে পারবা? এই 4টা বৈশিষ্ট্য লিখে দেবা। যা বললাম প্রয়োজন আবার পিছনে যাই আবার দেখো, তারপরে লেখো। যদি একবারে না বুঝতে পারো, না লিখতে পারো, তাহলে আবার পিছনে যাও, পিছনে যাইয়া আবার দেখো যে আমি এই 4টা বৈশিষ্ট্যের নাম কি বললাম, আবার দেখো, দেখে আবার বলবো, তারপরে আবার লেখো। আচ্ছা, মডেমের বৈশিষ্ট্য গেল। আমরা 5 নম্বরে পড়ব হলো রিপিটার কি। রিপিটার কি 6 নম্বর না? আচ্ছা, 5 নম্বরে পড়ব কি আমরা রিপিটার কি। তাহলে খাতা কলম নাও। রিপিটার কি, রিপিটারের সংজ্ঞাটা লিখে নাও। রিপিটার হলো সিগন্যাল বিভিন্ন মিডিয়ায় ট্রান্সমিশনের সময় অ্যাটেনুয়েশনের কারণে সে সিগন্যাল দুর্বল হয়ে যায়। সিগন্যাল বিভিন্ন যে কোনো ধরনের সিগন্যাল বিভিন্ন মিডিয়ায় ট্রান্সমিশনের সময়ে অ্যাটেনুয়েশনের কারণে সেই সিগন্যাল ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ব্যাপারটা বোঝো নাই? এটা হলো, আচ্ছা আমি আগে সংজ্ঞাটা বলে নেই, তারপরে বুঝাইতেছি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটির অস্তিত্ব লোপ পায়। অস্তিত্ব লোপ পাওয়ার আগেই সিগন্যালকে অ্যাম্পলিফাই করার প্রয়োজন হয়। এইরকম সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয় রিপিটার। তার মানে বোঝা গেল যে আমরা যদি আমরা এখান থেকে দৌড় শুরু করি, এখান থেকে দৌড়াইতে কি হবে, টায়ার্ড হয়ে যাবো না? তারপরে কি আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে, ক্ষুধা লাগবে, আবার খাইতে হবে। এখান থেকে খাইয়ে দৌড় দিলে কিছু যাওয়ার পরে ক্ষুধা লাগবে, আবার ওখান থেকে বিশ্রাম নিয়ে খেয়ে গিয়ে আবার দৌড় দিতে হবে। তো রিপিটারটা হলো সেই খাওয়ার কাজ করে। তার মানে কি যে ডিভাইসের মাধ্যমে দুর্বল সিগন্যালকে বর্ধিত করা হয় বা হাই সিগন্যালে রূপান্তরিত করা হয় তাকে রিপিটার বলা হয়। তার মানে কি যে আমি এখান থেকে শক্তিশালী একজন লোক দৌড় শুরু করলাম, দৌড়াইতে ক্লান্ত হয়ে গেলাম, ক্ষুধা লাগবে। এরপরে কি আমার দৌড়ানোর জন্য আর শক্তি নাই, কিন্তু আবার যখন পেটে ভাত ঢুকবে বা খাবার ঢুকবে তখন কি আমি আবার দৌড়াইতে পারবো। কারণ ভাতটা হলো রিপিটার। উদাহরণটা কি? ভাত হলো রিপিটার। তার মানে যে ডিভাইসের মাধ্যমে, তুমি সংজ্ঞাটা লিখে নাও, যে ডিভাইসের মাধ্যমে দুর্বল সিগন্যালকে বর্ধিত করা যায় বা হাই সিগন্যালে রূপান্তরিত করা যায় তাকে রিপিটার বলা হয়। যে ডিভাইসের মাধ্যমে দুর্বল সিগন্যালকে বর্ধিত করা যায় বা হাই সিগন্যালে রূপান্তরিত করা যায় তাকে রিপিটার বলা হয়। বাস, এরপরে তুমি এর বর্ণনায় লিখবা যে কোনো ধরনের সিগন্যাল বিভিন্ন মিডিয়ায় ট্রান্সমিশনের সময় অ্যাটেনুয়েশনের কারণে সেই সিগন্যাল ক্রমশ দুর্বল হতে থাকে। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটির অস্তিত্ব লোপ পায়। অস্তিত্ব লোপ পাওয়ার আগেই এই সিগন্যালকে অ্যাম্পলিফাই করার প্রয়োজন পড়ে। এরকম সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি প্রশ্ন পড়তে পারি? ব্রিজ 6 নম্বরে পড়ব ব্রিজ। ব্রিজের বাংলা হলো সেতু। ব্রিজ কি? ব্রিজের বাংলা কি? সেতু। সেতু কোন জায়গায় স্থাপন করা হয়? নদীর উপরে, খালের উপরে, তাই না? তার মানে কি নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য
যোগাযোগ রক্ষার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। কম্পিউটারের ভাষায়ও ব্রিজের সংজ্ঞা আছে। কম্পিউটারের ভাষায় ব্রিজের সংজ্ঞা হলো ব্রিজ এমন একটি ডিভাইস যা দিয়ে দুইটি নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করে। কম্পিউটারের ভাষায় ব্রিজ এমন একটি ডিভাইস যা দুটি নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করে। ব্রিজকে ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় নেটওয়ার্কের কোন সেগমেন্টে ডাটা পাঠাবে। নেটওয়ার্কের কোন সেগমেন্টে ডাটা পাঠাবে। আচ্ছা, এরপরে 7 নম্বরে আমরা ব্রিজ ও রিপিটারের মধ্যে পার্থক্য। ব্রিজ ও রিপিটারের মধ্যে পার্থক্য লিখব। আচ্ছা, ব্রিজ ও রিপিটারের মধ্যে পার্থক্য আমরা অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি পার্থক্যটা তোমরা লিখে নিও বই দেখে অথবা যে কোনোভাবে। আমি অন্য একটা প্রশ্নে যাই। ব্রিজ আর রিপিটারের মধ্যে পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট মনে হইল না। আচ্ছা, আমরা ইন্টারনেটের সংযোগ পদ্ধতি সম্পর্কে আলোচনা। 8 নম্বরে ইন্টারনেটের সংযোগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ইন্টারনেটের সংযোগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করি, ছোট থেকে শুরু করে বড়, এখন সবাই ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট ছাড়া আমরা অচল। কিন্তু ইন্টারনেটের সংযোগ পদ্ধতি সম্পর্কে বর্ণনা দিতে বললে তাহলে ইন্টারনেটের সংযোগ সাধারণত দুই ধরনের হয়। ইন্টারনেটের সংযোগ সাধারণত দুই ধরনের হয়। 1 নম্বরে অনলাইন সংযোগ, 2 নম্বরে অফলাইন সংযোগ। 1 নম্বরে অনলাইন সংযোগ, 2 নম্বরে অফলাইন সংযোগ। আচ্ছা, অনলাইন সংযোগ কি? অনলাইন সংযোগ লিখে তোমরা বর্ণনা লিখবা যে ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অনলাইন সংযোগ বলে। ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অনলাইন সংযোগ বলা হয়। সাধারণত আইএসপি সহ বড় বড় কোম্পানি এরও সংযোগ ব্যবহার করে থাকে, কারণ এই প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল, তাই সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। আচ্ছা, অফলাইন সংযোগ। অফলাইন সংযোগের বর্ণনা। নিকটবর্তী কোনো আইএসপির সদস্য হয়ে তাদের সার্ভার কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার কি বলছিলাম জানি, আবার বলি। নিকটবর্তী কোনো আইএসপির সদস্য হয়ে তাদের সার্ভার কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করার বিষয়কে অফলাইন সংযোগ বলে। তার মানে কি? নিকটবর্তী কোনো আইএসপির সদস্য হয়ে তাদের সার্ভারে কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করার নামই হলো অফলাইন সংযোগ। অফলাইনে ইন্টারনেট সংযোগের জন্য ন্যূনতম একটি মডেম, একটি পিসি বা টেলিফোন এবং প্রয়োজনীয় সফটওয়্যার দরকার হয়। আচ্ছা, গেল আমাদের ইন্টারনেট সংযোগ পদ্ধতি সম্পর্কে বর্ণনা। আমরা এবার ব্রাউজার কি পড়ব। 9 নম্বর কোশ্চেন। ব্রাউজার কি? 9 নম্বর কোশ্চেন হলো ব্রাউজার কি? সমস্ত ব্রাউজারের সংজ্ঞা। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW
বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW তিনটা বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ। এই ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজার বলে, ওয়েব ব্রাউজিং বলে। এই ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। আচ্ছা, ওয়েব ব্রাউজিং করে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন করা যায়। ওয়েব ব্রাউজিং এর জন্য নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। আচ্ছা, এবার গেল ব্রাউজার কি, আমরা তারপরে পড়ব সার্চ ইঞ্জিন কি। এরপরে 9 নম্বর, আচ্ছা 10 নম্বর প্রশ্ন হলো সার্চ না সার্চ ইঞ্জিন কি। 10 নম্বর কোশ্চেন, সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে কোনো সাইটে ঢোকা বা কোনো তথ্য খোঁজার জন্য যে ব্রাউজার ব্যবহার করা হয় তার নাম হলো সার্চ ইঞ্জিন। ইন্টারনেট থেকে কোনো সাইটে ঢোকা বা কোনো তথ্য খোঁজার জন্য যেই ব্রাউজার ব্যবহার করা হয় তার নাম হলো সার্চ ইঞ্জিন। একটি ওয়েবসাইটে বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর জন্য সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকার প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। ওয়েব সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয় কিছু অংশ থাকে, সেটা হলো এক নম্বর হলো ওয়েবসাইটের টাইটেল বা নাম, ওয়েবসাইটের টাইটেল বা নাম। 2 নম্বরে ওয়েবসাইটের ডেসক্রিপশন। 3 নম্বরে ওয়েবসাইটের মেটা ট্যাগ। তারপরে হবে ওয়েবসাইটের সাইট ম্যাপ, ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল, আর সর্বশেষ ওয়েবসাইটের ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন। ঠিক আছে, এরপরে আমরা 11 নম্বর কোশ্চেনে আসছি যে কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম। এই 11 নম্বর কোশ্চেনের নাম কি? কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, 1 নম্বরে দিয়ে রাখবা। 1 নম্বরে গুগল, 2 নম্বরে গুগল ক্রোম, 3 নম্বরে অপেরা, 4 নম্বরে বিং, 5 নম্বরে ইয়াহু, 6 নম্বরে ask.com। আচ্ছা, আবার বলি, 1 নম্বরে গুগল, 2 নম্বরে গুগল ক্রোম, 3 নম্বরে অপেরা, 4 নম্বরে বিং, 5 নম্বরে হলো ইয়াহু, 6 নম্বরে ask.com। আবার বলি, 1 নম্বরে ইয়াহু, 1 নম্বরে গুগল, 2 নম্বরে গুগল ক্রোম, 3 নম্বরে অপেরা, 4 নম্বরে ask.com, 5 নম্বরে তোমার হলো যে বিং, 6 নম্বরে ইয়াহু। এইভাবে তোমরা লিখে দাও, এলোমেলো হইলে অসুবিধা নাই। ঠিক আছে, আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সকলেই ভালো থাকবা। থ্যাংক ইউ।